নিষিদ্ধ হলো জামায়াত শিবির প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচারের দাবি, দেশি বিদেশি মদদ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ। দাবি মানার পরও কেন আন্দোলন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত। ডিবি হেফাজত থেকে মুক্ত কোটা আন্দোলনের 6 সমন্বয়ক পরিবারের কাছে হস্তান্তর। এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানি নয়, এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়াও সংবাদে আরও থাকছে, সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা অপচেষ্টা সফল হবে না বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা বিরোধী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই অবস্থায় যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অপরাধী হিসেবে দলটি গণ্য হয়েছে। একই সাথে সাম্প্রতিক হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কাজে উস্কানিদাতা হিসেবে জড়িত ছিল জামায়াত ও এর অঙ্গ সংগঠনগুলো। এই প্রজ্ঞাপন জারির ফলে তারা আরও সহিংসতা চালাবে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে সেটা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। গেল 29 জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার পর দ্বিতীয় দফায় আবারও নিষিদ্ধ হলো জামায়াত। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্বীকার এবং ধর্মের নামে রাজনীতি ছিল জামায়াতের অস্ত্র। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সার্বভৌমত্ব নস্যাৎ, ষড়যন্ত্র উস্কানি এবং 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ করা হলো জামায়াতকে। আদিত্য মামুনের রিপোর্ট।
ওঠে জামায়াত শিবির। দেশব্যাপী আগুন সন্ত্রাসে, হত্যা, খুনে রক্তাক্ত হয় বাংলা। 2014 সালে জাতীয় নির্বাচন থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন গা ঢাকা দিলেও আবারও গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার পর চোরাগোপ্তা হামলা, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে অরাজকতা সৃষ্টি করে তারা। সবশেষ কোটা বিরোধী আন্দোলনের নেপথ্যে সরকার পতনের ষড়যন্ত্র থেকে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় জামায়াত। কেবল বাংলাদেশেই নয়, পাকিস্তান এবং ভারতেও নিষিদ্ধ হয়েছে জামায়াতে ইসলামী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত শিবিরকে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, যুদ্ধাপরাধী হিসেবে দলটির বিচার করতে হবে। জামায়াতের অর্থের উৎস দেশি বিদেশি মদদ ও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি বিশিষ্টজনের। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলো সরব হয়ে ওঠে। প্রথমে খন্দকার মুশতাক, পরে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন হয় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপরই খোলস ছেড়ে বের হয়ে আসে তারা। পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা হত্যা, মুক্তিযোদ্ধা সংসদে হামলাও চালায় জামায়াত শিবির। এখন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির জন্মদাতা হচ্ছে বিএনপি। জামাত ইসলামের সমর্থন নিয়ে বিএনপি সবসময় ক্ষমতায় এসেছে। একা বিএনপির পক্ষে কখনো সেই 96 বলুন কিংবা পরবর্তীকালে 2001 সালে বলুন কখনো ক্ষমতায় আসা সম্ভব হতো না জামাতের সমর্থন ছাড়া। তো জামাতকে তারা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, অনেক রকমের সুযোগ সুবিধা তারা দিয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে দলটি। চিহ্নিত যুদ্ধাপরাধীরা জাতীয় পতাকা লাগানো গাড়িতে ঘুরেও বেড়ায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ইতিমধ্যেই মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ আরও অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে। তবে যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধারা। 2013 সালে কিন্তু ট্রাইব্যুনালে ইনভেস্টিগেশন টিম জামাতের ব্যাপারে তদন্ত শেষ করেছে। তো তখন যদি বিচারটা করা যেত জামাতে ইসলামীকে, তখন যদি নিষিদ্ধ করা হতো, পরবর্তীকালে অনেক সহিংসতা আমাদের দেখতে হতো না। কিন্তু তারপরে আপনারা লক্ষ্য করুন, এরপর 2013 সালে সাইদির মামলাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে নির্বাচনের আগে যে সহিংসতা জামাত শিবির করেছে সেটা তো নজিরবিহীন। জামায়াতের রাজনীতি মানেই বর্বরতার ইতিহাস, দেশদ্রোহের ইতিহাস, বললেন লেখক গবেষক শাহরিয়ার কবির। একটা সম্মেলনে আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি এসে বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার জামাত ইসলামীর নেই, কারণ এই দলটা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। এবং উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি তো জামাত ইসলামী জারজ সন্তান। নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ বলেন, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, জামায়াতের অর্থের উৎস এবং দেশি বিদেশি মদদও ভেঙে দিতে হবে। জামাতের নিজস্ব ফান্ডিং আছে, তাদের ওয়ার্কারদের জন্য তারা ফান্ডিং করছে। আন্তর্জাতিকভাবে জামায়াতের চাঁদা ওঠে, আন্তর্জাতিকভাবে জামায়াত পরিচিত, এবং সেই চাঁদা তোলার মাধ্যমে তারা ফান্ড তৈরি করে, সেই ফান্ড দিয়ে তারা বাইরে করে। জামায়াত বিভিন্ন দলে অনুপ্রবেশ করতে বা নতুন নামে ফিরে আসার চেষ্টা করবে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সচেতন থাকতে হবে বলে মনে করেন তারা। সারা দেশের শহরে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দাবি শতভাগ মেনে নেওয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে, বুদ্ধিজীবীরা কেন এখানে সমর্থন দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত উল্লেখ করে দলটিকে নিষিদ্ধের পর পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের এই আয়োজন। যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগোচরে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে
আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী, আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। সহিংসতা সৃষ্টিকারী জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা জঙ্গি সেই ভয়াল দাঁত দেখালো, সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরিবারের কাছে ফিরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ের ভেতরে যান। পরে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন 6 সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডিবিতে আনা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এরপর থেকে তারা মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। চলমান পরিস্থিতিতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা সংস্কার দাবির নামে যারা আইন ভেঙেছে তদন্ত করে তাদের এই বিচারের মুখোমুখি করা হবে। শিক্ষার্থীদের দোষারোপ করছে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংসতা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশের কোথাও যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকে তাহলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। বাংলাদেশে আইন আছে, যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢালাওভাবে জামাত শিবির ট্যাগ দেওয়া যৌক্তিক নয়। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে না সরকার। আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেমন বিচার চান, আমরা একইভাবে বিচার চাই। আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত, এখানে শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ থাকাকালীন তথ্য প্রযুক্তি খাতের সংকট সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তরুণদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে আমাদের ডাক, টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে
এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা, এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, সব মৃত্যুর সুষ্ঠু তদন্তের প্রয়োজনে বহির্বিশ্ব থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। দিয়েছিলেন যে তাদেরকে ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যবহার করছে তারা। মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। নেত্র নিউজ সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি, তারপরও সেনাবাহিনীকে জড়িয়ে চলছে মিথ্যা প্রচারণা। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় চক্রটি। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষজনের একটা আস্থার জায়গা বলে তারা এটাকে বিবেচনা করে থাকেন, কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখেছি মানুষের এই আস্থার জায়গাটিও তারা প্রায় হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া থেকে সমানতালে চলছে তথ্য সন্ত্রাস। দেশগুলোর মূলধারার গণমাধ্যমও মিথ্যা প্রচারণায় অংশ নিচ্ছে। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন ঘিরে চলা সহিংসতায় বিএনপি জামায়াত চক্রের ভূমিকা স্পষ্ট। তাদের শক্তিশালী সাইবার টিম মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে বলতে চাই যে এরকম কোনো ঘটনা যেহেতু ঘটেনি, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি বা সেনাবাহিনী ওভার স্টেপ নিয়েছে এরকম বলাটা বোধহয় সমীচীন না। যারা এই ব্লগিংটা করে এবং যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে যারা দেয়, তারা কিন্তু টাকা ইনকাম করে। এখানে একটা বিশাল ফাইন্যান্সিয়াল গেইন আছে। কিন্তু তিনি মনে করেন গুজব প্রচারকারীদের উদ্দেশ্য রাজনৈতিক। জামায়াতের হিংসাত্মক কাজের পেছনে ফান্ডিং আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হিংস্র অবস্থান থেকে এখন না পেরে এখন কথার মাধ্যমে, সাইবার আলোচনার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে সেনাবাহিনীকে একটু অসম্মান করা বা তাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, এটা আরেকটা হতে পারে কিছুটা উস্কানির ব্যাপারও আছে, যে সেনাবাহিনী যেটা করেনি তাদেরকে বলা হচ্ছে সেটা করেছে, এবং হয়তো দেশের অর্ধেক লোক সেটা গ্রহণও করছে, অর্ধেক লোক জানছে না সেনাবাহিনী কি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় করেছে সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, সেনাবাহিনীর যে এই যে আইন যেটা বলে, এই আইনের মাধ্যমেই তারা করেছে, তারা নিজস্ব কোনো চিন্তায় তারা ডিপ্লয় হয়নি। সেনাবাহিনী নিয়ে যতই অপপ্রচার হোক, কখনোই তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে জলজটে ভোগান্তি, কক্সবাজার, বান্দরবানে পাহাড়ি ঢলে বন্যা, বৃষ্টি থাকবে আরও 2 দিন। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবোধ ও নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাতে প্রসিকিউটর করিম খান বিশ্বব্যাপী ন্যায় বিচার ও জবাবদিহিতার সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থাপনায় বাংলাদেশের অবদান ও সহযোগিতার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সম্প্রতি দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, জানমালের ক্ষয়ক্ষতি, ভাঙচুরের বিষয়ে প্রসিকিউটরকে জানান। সুবিধাজনক সময় তাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশে বিভিন্ন আদালতে যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা চলছে, তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি জামায়াত সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা ও সন্ত্রাসে মেতে ওঠে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এই হত্যাযজ্ঞের যে তদন্ত হচ্ছে তাতে সত্য বেরিয়ে আসবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, কিন্তু যে কোনো সময় জঙ্গি তৎপরতা আবারও মাথাছাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগ পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী 11 আগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে। সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন রোববার রংপুর যাচ্ছে। সোমবার সেখানে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে কমিশন। কমিশনের কার্যপরিধি হবে নিম্নরূপ: ক, গত 16 জুলাই 2024 তারিখ হতে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত সময়ে নিহত ব্যক্তিগণের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাহাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। খ, সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ। 45 দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে। আগামী 4 তারিখে আমরা রংপুরে প্রথমে যাব। কোটা আন্দোলনের উপর ভর করে দেশদ্রোহীরাই সরকারি বিভিন্ন স্থাপনায় ও বিটিভিতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এ সময় রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যমের অভিনয় শিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও সংহতি প্রকাশ করেন অভিনয় শিল্পীরা। এর আগে নৈরাজ্যকারীদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভির বিভিন্ন ভবন ঘুরে দেখেন তারা। প্রতিবাদ সমাবেশে অভিনয় শিল্পীরা বলেন, কোটা আন্দোলন যৌক্তিক হলেও তাদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলন ভিন্ন পথ নিয়েছে। ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকেছে, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশটিকে। বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে। সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে, যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে, জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে, যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রতিরোধেই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। আমরা এই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। সব হত্যা তদন্তের দাবি জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানানো হয়। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে সরকারি স্থাপনা, যানবাহনে আগুন ও ভাঙচুরকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার সহ দুর্বৃত্তদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজটের কবলে নগরবাসী। কক্সবাজার ও বান্দরবানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। কক্সবাজারের ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। প্রবল বর্ষণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। এতেই দুর্ভোগ নেমে আসে বন্দরনগরী চট্টগ্রামে। কোমর সমান পানিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। শহর জুড়ে থই থই বৃষ্টির পানির সাথে মিশে যায় নর্দমার দুর্গন্ধময় পানি। এতে ভোগান্তি বেড়ে যায় বহুগুণে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। কাতা রাতা সব পুরো সব রোড ভাঙ্গা, সব অধিকে করে রাখে দিছে। বাড়িঘর জহির ব্রাদার্স থেকে কমর পর্যন্ত পানি। যতটুকু কষ্ট ঘর থেকে বাইরেছি কষ্ট হয় নাই, 2 নম্বর গেটের থেকে সানমাদ যেতে এতটুকু কষ্ট পাচ্ছি আমরা। চাকরিতে বাঁচাইতে হবে, পেট তো আছে। অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু সিটি কর্পোরেশনে ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না তারা। কক্সবাজারে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে ভেঙে গিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। ঢলের পানিতে উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ 7 উপজেলার 70 গ্রাম প্লাবিত হয়েছে। বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন লাখো মানুষ। পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বান্দরবানের ঘুমদুম ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নির্মাঞ্চলও। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 2 শতাধিক পরিবার। নলকূপ তলিয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। সড়ক তলিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। সকালে ভারী বর্ষণে থানচি সড়কের জীবননগর এলাকায় ধসে পড়ে পাহাড়। এতে বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আগামী দুদিনেও ঢাকা সহ উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া পুরো মাস দেশজুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে এখন মৌসুমী বায়ু বেশ প্রবল রয়েছে, শক্তিশালী রয়েছে। বিদায় আমরা আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছি। যে বর্তমান যে ধারা বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু আজ এবং আগামীকাল আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেশের অন্যান্য অংশগুলোতে। শোকাবহ আগস্ট। শুরু হলো শোকস্তব্ধ মাস আগস্ট। 1975 সালের মাসেই ঘাতকের দল হত্যা করে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিপদগামী একদল সেনা কর্মকর্তার বুলেট বন্ধ করে দেয় বঙ্গবন্ধুর হৃদস্পন্দন। থমকে যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের দুরন্ত পথ চলা। তাই তো বঙ্গবন্ধুকে হত্যার এই মাসটি হয়ে আছে বাংলা ও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে। বঙ্গবন্ধুকে হত্যার 50 বছরেও দণ্ডপ্রাপ্ত কয়েক খুনি পালিয়ে আছে বিদেশে। দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলনে মাঠে ছিলেন টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিব। পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন অবিসংবাদিত নেতা। বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় জীবনের বড় অংশই জেলে কাটাতে হয় কিংবদন্তি এই নেতাকে। কালক্রমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ঐতিহাসিক জয় পায় আওয়ামী লীগ। এরপর ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানায় বাঙালির স্বাধীনতার দাবিতে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে এলেন
বিশ্বনেতা বঙ্গবন্ধু। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ দেন, যা ছিল মূলত আমাদের স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ধারাক্রমেই 9 মাসে লাখো প্রাণের বিনিময়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া আর সমৃদ্ধি অর্জনে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু মুজিব। 1975 সালের 15ই আগস্ট কাকডাকা ভোরে ধানমন্ডির 32 নম্বর বাড়ি হলো রক্তাক্ত। মুহুর্মুহুর গুলিতে প্রকম্পিত এলাকা। জাতির জনকের মুখোমুখি ঘাতকের দল। মুহূর্তেই সব শেষ। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। বিশিষ্টজনরা বলছেন, এমন কলঙ্কময় নির্মম হত্যাযজ্ঞ বিরল পৃথিবীর ইতিহাসে। স্বাধীনতার বিরোধী হিসেবে কাজ করেছিল তারা এই মৌকাটা নিয়ে 3.5 বছরের মাথায় আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করেছিল। 1975-এর এই হত্যাযজ্ঞের পর বাংলাদেশ চলে যায় নিকষ কালো অন্ধকারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটিকে একটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো, এটি মনে করার কোনোই কারণ নেই। বঙ্গবন্ধু নিজ যোগ্যতায় একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর যেমন সবার দাবি, তেমনি আগামীতে দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধুর প্রেরণায় হতে পারে উত্তরণের পথ। জাতির জীবনে আর কখনো এমন দিন ফিরে না আসুক, এমন প্রত্যাশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হানিয়ার পর হামাসের সামরিক প্রধান দেইফ নিহতের খবর, মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের ঝুঁকি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ছাত্রদের ধস্তাধস্তি হয়। 5 ছাত্রকে আটক করে পুলিশ। পরে শিক্ষকরা তাদের সরিয়ে নেন। ময়মনসিংহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী নগরের টাউন হল চত্বরে মিছিল করে। গাইবান্ধায় শিক্ষার্থীরা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। পুলিশ বাধা দিলে সেখানে ধাওয়া, পাল্টা ধাওয়া, ওই পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 14 দিন পর সারা দেশে সীমিত আকারে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরে সকাল 7টায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর জংশন হয়ে জামালপুরের উদ্দেশ্যে ছুটে যায়। এরপর জয়দেবপুর স্টেশন থেকে তুরাগ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে 8টা 45 মিনিটে। স্টেশন মাস্টার জানান, জয়দেবপুর জংশন দিয়ে প্রতিদিন 4 জোড়া ট্রেন যাওয়া আসা করবে। এদিকে রাজশাহী থেকেও সকাল 8টা 50 মিনিটে লোকাল ট্রেন মহানন্দা ছড়ে গেছে খুলনার উদ্দেশ্যে। খুলনা থেকে ভোরে কমিউটার ট্রেন গেছে বেনাপোলে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জননিরাপত্তার কারণ দেখিয়ে 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিষিদ্ধ হলো জামায়াত শিবির প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার দাবি, দেশি বিদেশি মদত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ। দাবি মানার পরও কেন আন্দোলন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত। ডিবি হেফাজত থেকে মুক্ত কোটা আন্দোলনের 6 সমন্বয়ক পরিবারের কাছে হস্তান্তর। এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানি নয়, এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করার নির্দেশ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।